বর্তমান সময়ের একটি আলোচিত নাম ইরান-ইসরায়েল যুদ্ধ বা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। আমরা যে নামেই বলি না কেন। আমাদের আজকের বিষয় ইরানকে কেন অজেয় বলা হয়? কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটো রাষ্ট্র এত শক্তিশালী রাষ্ট্র মিলেও ইরানকে পরাভূত করতে পারছে না? সে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ এবং বড় রাষ্ট্র। এর আয়তন প্রায় ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় ৯ কোটি। দীর্ঘদিন যাবৎ ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবরোধ, নিষেধাজ্ঞা চলে আসছে। তা সত্ত্বেও আজকের এই ইরানের জনসংখ্যার মাথাপিছু আয় এখনো প্রায় $৫,০০০। এখন যে প্রসঙ্গে আমরা কথা বলতে চাচ্ছি যে ইরান কেন অজেয়? কেন তাকে পরাভূত করা যায় না? ইরান ভৌগোলিকভাবেই একটু সুরক্ষিত। ইরানের উত্তরে রয়েছে ক্যাস্পিয়ান সাগর, দক্ষিণে রয়েছে পার্সিয়ান গালফ, পশ্চিমে ইরাক এবং তুরস্ক, পূর্বে আফগানিস্তান এবং পাকিস্তান। এখন বাইরের শক্তি যখন ইরানকে আক্রমণ করতে যায়, তখন সাধারণত উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এদিক থেকে আক্রমণ করতে হয়। কিন্তু এক্ষেত্রে বাধা হচ্ছে পূর্ব দিক থেকে এক ধরনের বাধা, পশ্চিম দিক থেকে এক ধরনের বাধা, আবার উত্তর, দক্ষিণ থেকে আরেক ধরনের বাধা। আমরা যদি একটু দেখে থাকি, এই পিছনের ইতিহাসে তাকাই, আমরা দেখব যে ইরানের যে সভ্যতা সেটা হাজার বছরের আগের সভ্যতা। খ্রিস্টপূর্ব প্রায় ৩,২০০ বছর আগে ইরানের সভ্যতার পাওয়া যায়। আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব ৩৩০ সালে ইরান জয় করেছিলেন। তারপর আমরা জানি যে ৬৫১ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা থেকে শুরু করে প্রথম ইরানকে পরাভূত করে আরব কর্তৃক। পরবর্তী পর্যায়ে ৬৫১ খ্রিস্টাব্দে ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও ইরান সম্পূর্ণরূপে পরাভূত হয় মুসলিম বাহিনীর কাছে। তারা সাধারণত কোন দিক থেকে আক্রমণ করে ইরানকে পরাভূত করেছিল? তারা আক্রমণ করেছিল, আলেকজান্ডার আক্রমণ করেছিল পশ্চিম দিক থেকে এবং আরবরা আক্রমণ করেছিল দক্ষিণ পশ্চিম দিক থেকে। সেখানে দক্ষিণ পশ্চিম দিক থেকেও পশ্চিম দিক থেকেও ইরানকে পাহাড় দ্বারা সুরক্ষিত রয়েছে। তারপরেও সেখানে তারা আক্রমণ করেছিল এবং সেখানে ইরান পরাজয় বরণ করেছিল। কিন্তু ইরানের এই পরাজয় কে পরাজয় বলা হয় না ইতিহাসবিদগণ। তারা এটাকে ইরানের কে জয়ী প্রকারান্তরে জয়ী ধরে নেওয়া হয়। কারণ আলেকজান্ডার ইরান জয় করেছিলেন, কিন্তু আলেকজান্ডার নিজেই ইরানি হয়ে গিয়েছিলেন। কারণ তিনি এখানে এসে ৪ বছর থেকেছিলেন এবং এখানকার যে পোশাক পরিচ্ছদ, এখানকার সংস্কৃতি উনি ধারণ করেছিলেন। উনি ইরানি বনে গিয়েছিলেন। আবার আরবরা যখন ইরান জয় করলো, আরবরা ইরানি হয়ে গেল। এবং আমরা জানি যে পারস্যের ভাষা শুধু ইরান নয়, সমস্ত অ দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া বিস্তৃত হয়েছিল। এবং ইভেন আমাদের আজকে বাংলাদেশ রাষ্ট্র, আমাদের সাবকন্টিনেন্ট, এখানকার রাষ্ট্রভাষা একসময় ইরানি ভাষা ছিল, পারস্য ভাষা ছিল। কাজেই যারা ইরানকে জয় করেছে বা জয় করতে চেয়েছিল, কেউ ইরানকে ওইভাবে জয় করতে পারেনি। তারা ইরানকে জয় করতে গিয়ে ইরানের ডুবে গেছে। ইরানকে ভালোবেসে ফেলেছে। কারণ ইরানে রয়েছে হাজার বছরের সভ্যতা, ইতিহাস। ইরানে রয়েছে একটি মজবুত সংস্কৃতি। এই সংস্কৃতি এতটাই শক্তিশালী, এতটাই দুর্ভেদ্য যে কেউ সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তাই এই প্রাসঙ্গিক কারণেই বলা হয়ে থাকে ইরান দুর্ভেদ্য, ইরান অজেয়, ইরানকে জয় করা যাবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যত চেষ্টাই করুক, তারা বোম মারতে পারবে, তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে, ইরানকে সাময়িকভাবে দুর্বল করতে পারবে সত্য, কিন্তু ইরানকে পরাজয় করা খুব কঠিন। কারণ পৃথিবী সৃষ্টির পর থেকে আজকের পর্যন্ত ইতিহাস বলে যে ইরান পরাজয়ের দেশ না, এটাকে জয় করা খুবই কঠিন। ইরান নিজেই একটি সভ্যতার ধারক বাহক। আমরা জানি যে আমরা যখন ইরানের সভ্যতার দিকে তাকাই, ইরানের সংস্কৃতির দিকে তাকাই, সেখানে আমরা কি জানতে পারি, কি দেখতে পাই? আমাদের উপমহাদেশে আমরা যারা পড়াশোনা করি,
তারা আমরা কিন্তু সেই শেখ সাদির নাম শুনি। শেখ সাদিকে সেই ইরানি কবি শেখ সাদি। আমরা সেই হাফিজের কথা শুনি, সেই ভালোবাসার কবি হাফিজ। আমরা যদি সেই শাহনামার কথা শুনি, সে ফেরদৌসী, জানি মহাকবি ফেরদৌসীর শাহনামা। এরকম বিখ্যাত, বিখ্যাত কবি সাহিত্যিক জন্ম নিয়েছে ইরানে। এবং তারা শুধু ইরান নয়, সমস্ত পৃথিবীকে তাদের সেই সভ্যতা, তাদের সেই চিন্তা, মেধা, মনন সারা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছে। এজন্য ইরানকে জয় করা খুব কঠিন। ইরানকে সাময়িকভাবে দুর্বল করা যাবে। আমি জানি না, আমরা বলতে পারবো না এই আমেরিকা আর ইসরায়েল ইরানকে পরাভূত করতে পারবে কিনা। আমার মনে হয় যে তারা হয়তো সাময়িক ইরানকে দুর্বল করতে পারে, কিন্তু পরাভূত করতে পারবে না। কারণ ইরান সত্যিই অজেয়। ধন্যবাদ।